নমস্কার বন্ধুরা, কর্মকার এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে রাখুন। সংক্ষেপে বলছি, আজকে মনে আছে 25শে সেপ্টেম্বর 2025, এই 29শে সেপ্টেম্বর 2025 খুব সম্ভব যখন নোটিফিকেশনটা এলো তখন কি মনে হলো আপনাদের? যে নোটিফিকেশনটা আমরা পেয়েছি তার কিন্তু 3-4 দিন আগে বারাসাতে কিন্তু আন্দোলন হয়েছিল, টেট বিদ্রোহ বারাসাতে। তখন সবাই আনন্দ পেয়েছিলেন না যে পেয়েছিলেন তো যে আমরা নোটিফিকেশন পেয়েছি, কিন্তু মনটা কিন্তু এইখানটায় কিন্তু ধাক্কা লেগেছিল তখন যে 13,421টা ভ্যাকান্সি মাত্র। মনে আছে? আপনাদের মনে পড়ছে যখন ভ্যাকান্সি যখন নোটিফিকেশনটা এলো এতদিন পর কি মনে হয়েছিল নিজের মনের মধ্যে? কিন্তু যখন শূন্যপদের কথাটা শুনলে তখন কেমন লাগলো? কিন্তু এই শূন্যপদ পেয়েও কিন্তু এক শ্রেণী খুশি, যাদের একটু একাডেমিক ভালো তারা মনে করছে কি দরকার, এ হয়েছে এটাই হয়ে যাক, এটা শেষ হোক, যা হয়েছে দ্রুত হোক, আর শূন্যপদ বাড়ুক না বাড়ুক চেষ্টা করা হবে, কিন্তু ইন্টারভিউ দিয়ে শেষ করা হোক, এটা কিন্তু এক শ্রেণী চাইছে। এটা কিন্তু এক শ্রেণী চাইছে যে যেটুকু দিয়েছে সেটুকু শেষ হোক, আর এক শ্রেণী চাইছে যে 1 মাস দেরি হোক কিন্তু ভ্যাকান্সি বৃদ্ধি হোক। আমি পরিষ্কারভাবে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কে কিভাবে নিচ্ছে দেখার দরকার নেই, আমার চাকরিটা দরকার। এই অতনু লাইভ দেখছে, অতনুর চাকরিটা দরকার। এই দেবী লাইভ দেখছে, বাবা মারা গেছে রিসেন্ট ক্যান্সার আক্রান্ত হয়ে, একটা মেয়ে তার কি করে সংসার চলবে সে জানে না, এদের চাকরিটা দরকার। তারা গাড়ি ভাড়া করে সেই পূর্ব মেদিনীপুর থেকে, নন্দকুমার থেকে ওই এখানে এসছে খুব সম্ভব। আর ভ্যাকান্সি বৃদ্ধি না হলে এই অতনু, এই সদানন্দ, এদের মতো এই যে 40-এর কাছাকাছি বয়স, পুরনো একাডেমিক, এদের বেরোবে, কিছু বেরোবে, কিন্তু সকলকে কিন্তু নিয়ে বেরো হওয়া সম্ভব হবে না। আমরা আমরা কিন্তু দিকে দিকে এটা প্রত্যেকেই জানি, কিন্তু প্রাইমারি স্কুল, আমি গতকাল আমি আস্তে আস্তে একটা বক্তৃতা শুনছিলাম যে এখান থেকে এই পর্যন্ত একটা রোডের নাম বলছে, একটা এরিয়ার নাম বলছে, যে সেখানে কটা প্রাথমিক স্কুল, মানে নতুন সরকারি প্রাথমিক স্কুল তৈরি হয়েছে। আচ্ছা, এটা হয় কিন্তু, যেমন বেসরকারি স্কুল হচ্ছে তেমন কিন্তু সরকারি স্কুলও তৈরি করা যায়, মানে এটা সরকার তৈরি করতে পারে। প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, এইচএস হোক, এগুলো কিন্তু সম্ভব। কিন্তু প্রাইমারি স্কুল তো আমার দেখা, আমি কোথাও দেখিনি সরকারি প্রাইমারি স্কুল নতুন হয়েছে, আমার জীবনে আমি দেখিনি। এটা ভাবুন তো ভালো করে। কেউ রাজনৈতিকভাবে নেবেন না, কে কোন দলের সাপোর্টার সেটাও আমি জানি না, যে কোনো প্রাইমারি স্কুলকে তৈরি হয়েছে কোথাও নতুন প্রাইমারি স্কুল, মানে কি তৈরি করা যায়, মানে ঠিক না, মানে ভুল বলছি না তো, যে তৈরি করা যায় কি না? প্রাইমারি স্কুল তো তৈরি করা যায়, এক্সট্রা বাড়ানো যায়, যে এই এরিয়াটা স্কুল নেই এখানে একটা দরকার। সেটা তো আমি 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 জীবন মানে আমি দেখিনি কোনো দিন নতুন প্রাইমারি স্কুল হতে, মানে জ্ঞান হওয়ার পর থেকে। তাহলে আপনাদের মনে কোনো প্রতিবাদের ঝড় ওঠে না? এই যে প্রত্যেকটা স্কুলে একটা করে ভ্যাকেন্সি বাড়লে 49,000 ভ্যাকেন্সি, আপনারা এই 10,000 ভ্যাকেন্সি নেবেন, 48,000 পড়ে থাকবে, মনে ঝড় ওঠে না? আজকে আমি যদি কোনো কারণে হারিয়ে যাই, বা অন্য কেউ যারা লিড করে হারিয়ে যায়, আপনারা কি লড়াই করবেন না? আজকে যদি বাবা মায়ের পাশে আপনারা না দাঁড়াতে পারেন, আজকে অসুস্থ বাবা যদি চিকিৎসা না করে সেই বাবাটা হারিয়ে যায়, আমাদের জীবন তো একবারই জীবন, আর জীবন নেই। কত বছর চাকরি করবেন? আমরা যদি 33 বছর বয়স হয়, আমার যদি 32-33 বছর বয়স হয়, কত বছর চাকরি করব? তারপর কি করতে পারবো আমি? কারোর প্রশ্ন জাগে না? জীবন তো একটা, কিন্তু বাড়িতে বসে কেন দেখেন? আজকে আমি হারিয়ে গেলে আপনাদের মধ্যে এমন মানুষ উঠে আসতে হবে, না হলে কিন্তু দিন দিন কিন্তু বঞ্চিতই থেকে যাব। আর আমি শেষে একটা পোস্ট করেছি পরিযায়ী শ্রমিকদের নিয়ে, আপনারা পড়বেন একটু, যাদের মনে হয়। কিছু মানুষ তো, একটা বৃহৎ অংশ তো ফলো করেন আমাকে, পড়েন এবং দেখেন। মানে আমিও তো, মানে শুধুমাত্র 22 স্টেট নয়, স্টেটের বাইরেও কিন্তু প্রচুর মানুষ কিন্তু দেখেন, কারণ একটা পোস্ট করলে ভুল হবে। একটা পোস্ট করেছিলাম এই যুব সাথী নিয়ে, খুব সম্ভব 10 লক্ষ, প্রায় 15 লক্ষের মতো ওই পোস্টার ভিউ হয়েছে। কেউ না কেউ তো দেখে, ফলো করে, নন ফলোয়ার বেশি। তো পরিযায়ী শ্রমিকের পোস্টটা আপনারা দেখবেন, এমন করে সাংবাদিকরাও কিন্তু তুলে ধরছে। আজকে কোনো প্রাইমারি স্কুলের অবস্থা এই, কোনো শূন্য পদ নেই, সাংবাদিকরা, আমি নাম বলছি না, সেই ভাঙড় থেকে শুরু করে আপনার কলকাতার বিভিন্ন জায়গার প্রার্থীদের খাওয়া দেখাচ্ছে, যে এই মাছের পিসটা আপনি কীভাবে ভাঙবেন, এই মাছটা বিহার থেকে এসছে, এই মাছের সাথে সবজি চলছে কি, আপনি সারাদিন কী খায়, পান্তার সাথে কি লঙ্কা আছে, এই সবজিটা খুব ভালো, কটা ডাব খান। আজকে সাংবাদিকদের প্রশ্ন হচ্ছে এটা, আর এই সাংবাদিকরাই হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।
সমাজ কোন দিকে যাচ্ছে? আজকে আমার ভাই তো তামিলনাড়ু থেকে আসছে, আজ এলো, আমার পোস্টে তুলে ধরেছে ওটা, আপনারা যদি পড়েন মন দিয়ে দেখবেন, পড়ুন, ফেসবুক সারাদিন এইসব লেখাগুলো পড়ুন, নিজের লেখা মন থেকে। তামিলনাড়ু কিন্তু ভোট হচ্ছে, তামিলনাড়ু ভোটে কিন্তু এই পশ্চিমবঙ্গের মতো সাংবাদিকরা এত মাতামাতি করে না, পশ্চিমবঙ্গের মতো এত মাতামাতি নেই, এত সাংবাদিকরা মানুষের সামনে তুলে ধরে না। সাংবাদিকদের দেখেই তো আমরা দেখছি সব কিছু টিভি মোবাইলে। আমাদের ন্যাগও তেমন হয়ে গেছে, সারাদিন ধরে রাজনৈতিক খবর দেখছি আমরা, কিন্তু এটা তামিলনাড়ুতে হয় না, কেরালায় হয় না। সেখানে মানুষ সেই 18 বছর থেকে প্রাপ্ত হওয়ার পর থেকে একদম 80 বছর পর্যন্ত কাজ করে যাচ্ছে নর্মাল কারখানায়, সেই কারখানায় কাজ করবে, কোম্পানিতে কাজ করছে, কারখানা বলে না কোম্পানি বলে, যার যেমন বয়স তার তেমন কাজ, সেই কাজে মানে পিএফও রয়েছে, যা যা একটা সরকারি সুযোগ সুবিধা সেই সব কাজে আছে, সে কাজ কোনোদিন যাবে না, তো আপনাকে প্রেশার দেবে না। তারা সোম থেকে শনি কাজ করছে, রবিবার দিন আনন্দ উৎসব করে এক জায়গায় বসে, আবার সকাল সকাল গিয়ে ঘুমিয়ে পড়ে, আবার ভোরবেলা ওঠে 10টায় কাজে যায়, রান্না বান্না করে ভাত টাত গুছিয়ে নিয়ে আবার 5টায় বাড়িতে আসেন। তামিলনাড়ুতে এমন সিস্টেম। আজকে বাঙালিরা সেখানে গিয়ে কাজ করে সেই পয়সা এনে তারা বাড়িতে 3-4 তলা বাড়ি দিয়েছে। সরকারের অপেক্ষায় তারা থাকে না যে সরকার বাড়ি দেবে, সেই অপেক্ষায় আমি বাড়ি করব, এই অপেক্ষায় বিশেষ করে 8, 9, 10, 11, 12 যারা পাস করেছে, পাস করে বাইরে বেরিয়ে গেছে, তারা এই সরকারের এই বাড়ির অপেক্ষায় থাকে না, তারা নিজেরাই 3-4 তলা বাড়ি করে নিচ্ছে বাইরের রাজ্যে কাজ করে। আজকে 3 দিন ট্রেনে এসছে মাত্র সিঙ্গাড়া খেয়ে, শুধু সেই ট্রেনে প্যান্ট্রি কার নেই, মানে রান্নাবান্না হয় না, এক্সট্রা ট্রেন ভোটের সময়। পরিযায়ী শ্রমিকদের নিয়ে অন্যান্য সময় খুব মাতামাতি হয়, সাংবাদিকরা বিশাল বিশাল ভিডিও নিউজ প্রিন্টের সামনের পেজে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা ওঠে, কিন্তু 3-4 দিন 8 ঘন্টা লেট একটা ট্রেন শুধুমাত্র সিঙ্গাড়া মুড়ি খেয়ে তারা এসছে। তাদের কেউ ঠান্ডা জলের বোতল নিয়েও দাঁড়িয়েছিল না, তাদের গলায় ফুলের মালা দেওয়ার মতো দাঁড়িয়েছিল না, যেটা এখান থেকে 7-8 মাসে পরিযায়ী শ্রমিকদের নিয়ে হয়েছে। সাংবাদিকরা এরা তুলে ধরে না, আর আমরা তো দূর, আমরা তো অনেক দূরে। প্রাইমারি স্কুলগুলোর ভগ্ন দশা যদি সাংবাদিকরা দিকে দিকে স্কুলগুলোর ছবি তুলে ধরতো, আজকে হয়তো এই সমস্যার সম্মুখীন হতে হতো না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে সাংবাদিকতা, সবাইকে খারাপ বলবো না, কিছু কিছু সংবাদ তুলে ধরা হয়, তবে টিআরপির দৌড় মানে টিআরপির ইয়েতে প্রতিযোগিতায় মানে নর্মাল যে সংবাদটা ওয়ার্ড সংবাদ, মানে অন্য সাইডের সংবাদ, সেটা তুলতে পারে না, মানুষ দেখে না। তাই চতুর্থ স্তম্ভ শুধু ওই নেতা মন্ত্রীদের কথাই তুলে ধরা হচ্ছে, কি খাবে সারাদিন, কীভাবে করবে, কিন্তু প্রাইমারি স্কুলগুলোর এই ভগ্নদশা, এই স্কুলগুলোর এই সমস্যা, ওই স্কুলগুলোর শিক্ষক নিয়োগ হয়নি, এসএসসি একবার হয়েছে, এগুলো কিন্তু কেউ তুলে ধরেন না। তাই এই সমাজে বেঁচে থাকতে গেলে একটাই জীবন, যে চাকরি পেয়েছে সে আপনার কথা শুনবে না, সে তার মতো বলে যাবে। আবারও বলছি, যে চাকরি পেয়েছে সে কিন্তু, দেখুন এই সরকার বদল হলে, নাজমুস ভাই তুমি তো অনেক প্রিয় বন্ধু, এই সব কথার উত্তর এখন নয়, এই সব কথার উত্তর পরবর্তীকালে এই সব কথার উত্তর পেয়ে যাবে। সকল রকম ভাবনা রয়েছে। আমরা আবারও বলছি, আমরা হচ্ছে শিক্ষক পদপ্রার্থী, আমাদের কোনো রং নেই, আমাদের কোনো বিরোধিতা, মানে আমাদের ন্যায্য অধিকারের বিরোধিতা, ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে যে সেটা বিরোধিতা হবে, কিন্তু সরকার প্রকল্প, কোন সরকার আসবে, কোন সরকার যাবে, এটা নিয়ে কোনো কমেন্ট করব না। মানুষ যেটা চায়, গণতন্ত্র যে রায় দেয়, সেই রায় নিয়ে মাথা পেতে নেব আমরা। কারণ আমার নিজের কাকাও ভোটে দাঁড়ায়নি, আমার নিজের বাবাও ভোটে দাঁড়ায়নি, মাও ভোটে দাঁড়ায়নি, সুতরাং এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট এই 22 স্টেটকে কী করে, আমরা 22 স্টেটকে কী করে এই দুর্দশা থেকে মুক্তি দেয়া, কী করে স্কুলে যাওয়া। আজকে ভাবুন তো, আজকে ভোটের ডিউটি করতে যাচ্ছে, এই বছর একটু বেশি দেখলাম, মানে ভোটের যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে, যারা চাকরি পেয়েছেন প্রাইমারি শিক্ষক শিক্ষিকা, আমি এবার একটু ফেসবুকে একটু বেশি মাতামাতি দেখলাম, কারণ 2022-এর প্যানেলটাতে বের হলো, তো প্রত্যেকে এটা নিয়ে পোস্ট করছে যে আমরা এই মানে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে, ভালো লাগছে। 2017-র অনেক বন্ধুরাও দেখলাম সব ভোটের ডিউটিতে গেছে, তো আমাদেরও কিন্তু হিসেবে যাওয়ার কথা। দেখুন, যে চাকরি পেয়ে গেছে, যার স্ট্যাম্প পড়ে গেছে সরকারি, যে মাথা গুঁজে একবার ঢুকতে পেরেছে, সে কিন্তু অন্য জায়গায় চলে গেছে। আমার এই বক্তব্য তারা শুনবে না এখন, আপনি জিজ্ঞাসা করলে বলে ওসব শুনে কি হবে। কিন্তু তারাও কিন্তু, যারা এখন আন্দোলন করছে, এটা কপালের ব্যাপার থাকে, 1-2 নম্বরের জন্য কেউ পাস করতে পারলো না, আর যারা পাস করেছে 17 বেরিয়ে গেছে। ভ্যাকেন্সি বেশি থাকলে আমরাও বেরিয়ে যেতাম, 17-এর কোশ্চেন একটু যদি হালকা হতো বেরিয়ে যেতাম, 2 নম্বর 4 নম্বর 5 নম্বর অনেকের কম আছে। তো যারা পেয়ে যাওয়ার পর মনে করো হাফ নাম্বারের জন্য বা 1 নম্বরের জন্য আপনি পাননি, মানে আপনার কোনো সমাজে ভ্যালু নেই। কিন্তু যে 1 নাম্বার বেশি পেয়ে যে চাকরিটা পেয়েছে, তার কথাটাই কিন্তু সমাজ শুনবে বেশি। আমি এইটাই বলছি যে আপনারা যদি চুপচাপ থাকেন, তাহলে চুপ হয়ে যাবেন, আপনাকে চেপে দেবে। আর আপনি যদি ঘুরে দাঁড়াতে পারেন, আপনি অধিকারটা ছিনিয়ে নিতে পারবেন, কিন্তু এখন আপনার কথা কেউ শুনবে না।
আপনার বন্ধু যার সাথে আপনি পড়েছেন, 1 নম্বর কম পেয়ে আপনি পাস করতে পারেননি, সে পাস করে চাকরিটা পেয়েছে, যে বন্ধু হোক বান্ধবী হোক, তার সামনে একটা কথা বলবেন, বলবে তোরা তো পারিসনি, তোরা কিছুই জানিস না। দেখবেন তার কথাটাই পাল্টে গেছে। ভুল বলছি কি? দেখুন তো এখন কল করে কিঞ্চিত কেউ কথা বলে মন খুলে, দেখুন তো আপনার সাথে 10 মিনিট সময় দেয় কিনা। আপনি কথা বলুন, আপনার বন্ধু যে চাকরি পেয়েছে 10 মিনিট সময় যায় কিনা, সে এখন তাকে নিয়েই ব্যস্ত। কিন্তু এক সময় এমনও দিন গেছে যারা আজকে চাকরি পেয়েছে তাদের সামনে থেকেও কিন্তু লিড করেছি 2017 সালে। তাই বলবো যে কেউ একটু দেরিতে সাকসেস পায়, কেউ একটু আগে পায়। হয়তো এই দিনটা আমাদের চরমভাবে খারাপ লাগছে, কিন্তু হয়তো সামনের যে মানে পৌরসভা বা আদার্স যে ভোট আছে, সেই ভোটে হয়তো আমরা অনেকে, হয়তো কম জায়গা, কিন্তু অনেকে ডিউটিতে যাব। এই সময়টা খারাপ, এটা ফিল করুন যে আমাদের সময়টা খারাপ যাচ্ছে। আর যখন কাজের দরকার তখন কাজ করুন, লড়াই করুন, যখন পড়ার দরকার তখন পড়াশোনা করুন। কিছু ক্যান্ডিডেট আছে যারা একটু মানে যারা একটু ভালো একাডেমিক, সত্যি কথা বলতে তারা অতিরিক্ত একটা, তারা মোটামুটি ভেবেই নিয়েছে যে আমরা পেয়ে গেছি। আমি দেখছি তো যারা প্রথমের দিকে আন্দোলনে আসতো, একটু ভালো একাডেমিক তাদের দেখেছি আমরা, তারা এখন মোটামুটি তাদের অবস্থা, তারা চাকরি পেয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কেউ চাকরি পেয়ে গেলে আপনাকে ভ্যালু দেবে না আপনি না পেলে। তাই নিজের অধিকারের দাবিতে রাজপথে নামতে হবে। কে কি বললো, কে কি উপহাস করলো, আজকে 22 স্টেটের মতো আন্দোলন কেউ করেছে রাজপথে? যত বড় 2014, 17, 2012 ক্যান্ডিডেট যারা চাকরি প্রার্থীদের লিডার আছে, বলুন তো দেখি 2022-এর মতন আন্দোলন হয়েছে কিনা? আইনি পথেও যথেষ্ট লড়াই হয়েছে। কিন্তু আজকে আমরা এই শুধু ওএমআর আছে বলে আজকে আমরা এই চরম হতাশার মধ্যে আমাদের দিন কাটছে। যারা কন্ট্রোভার্সি তৈরি করে তাতে কিছু 22 স্টেটের জ্ঞান কাণ্ডজ্ঞানহীন কিছু ক্যান্ডিডেট আছে, তারাও তাদেরকে সায় দেয়, তাদেরকে সাপোর্ট করে। সামনে এসে কারোর বলার ক্ষমতা নেই। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব হবে। একটু শূন্যপদ বের করুন, প্রত্যেকে একসাথে লড়াইটা করে, 4 তারিখের পরে একসাথে লড়াইটা করে প্রত্যেকেই রাজপথে নামতে হবে। প্যারাটিসার আমাদের স্যারেরা আছে, প্যারাটিসার ম্যাডামরা আছেন, অনেক প্যারাটিসার ম্যাডামরা, স্যারেরা, তারা মুখে কাপড় বেঁধে আসেন আন্দোলনে, জানেন? যাতে তারা যেহেতু সরকারি গভর্নমেন্ট এমপ্লয়, যাতে সরকারের পক্ষে কেউ না দেখতে পায়, প্যারাটিসাররাও কিন্তু এইভাবে আন্দোলনে আসেন। তাই সেটা নাম বলবো না এখানে। এই যে অভিজিৎ দা কল করছে, অভিজিৎ দা লাভ ইউ ভাই, গো অ্যাড। এই অভিজিৎ মণ্ডল ভাই, পুরুলিয়াতে বাড়ি, বয়স হয়েছে প্রায় 40-এর কাছাকাছি। এই চাকরিটা ভীষণ দরকার, ভীষণ দরকার। মানে ও আমার সাথে হাত পা ভেঙে আগে কয়েকদিন কলকাতায় হসপিটালে ভর্তি ছিলেন, অ্যাক্সিডেন্ট করে, ওই ভাগ্নে অ্যাক্সিডেন্ট করেছিল, সেখানে ছিলেন। এই প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে আত্মিক মানে ভালোবাসাটা প্রত্যেকের আছে। সামনের দিনে ভালো কিছু হবে, একটা কথা বলছি শুনুন, ভালো কিছু হবে। আর আমাদের সত্যি কথা বলতে কি, যে বঞ্চনার শিকার হয়েছি আমরা, সরকার মানুষের জন্য, সরকার মানুষের কল্যাণ সাধনের জন্য সরকার শূন্যপদ বৃদ্ধি করব করব করব। এটা যদি আপনারা যদি 10,000 জন পথে নামতে পারেন, প্রত্যেকটা স্কুলে একজন শিক্ষক দিলে 49,200-250 মতো শিক্ষক হবে। বিহারে নিয়োগ 40 প্রায় কত পৌঁছে গেছে দেখুন ভালো করে। আজকে এই সরকারের আমলে প্রথম নিয়োগ হয়েছিল 42,000। প্রথম হয়েছিল 42,000, ফোন আসছে বারে বারে। তো সেই 42,000-এর পর 16,738, তারপর 16,500, তারপর 13,000-এর কাছাকাছি, তারপর আমাদের এই রিক্রুটমেন্টটা হলো। আমাদের এই রিক্রুটমেন্টের ভ্যাকান্সিটা মোটামুটি 35 থেকে 40,000 হলে মোটামুটি কোনো চাপ থাকতো না, আরও 1 মাস আমরা ওয়েট করতে পারতাম। আমি একটা কথা বলি, আপনি শুধুমাত্র অনুনয় বিনয় দিয়ে কিন্তু এতদিন দেখা হয়েছে, আবেদন নিবেদন নীতি দিয়ে এতদিন দেখা হয়েছে। স্যার করুন না স্যার, 10,000 ভ্যাকেন্সি দিন স্যার। সবাই সরকারের দিকে আঙুল তুলে দেন যে সরকার যা করবে তাই হবে। আর আমরা 3 বছরে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পারিনি, যা করেছে রানিং অবস্থায়, কিন্তু বসার সেই জায়গাটা তৈরি করতে পারিনি। ভাবতে পারছেন আপনারা? আমার এই লাইভটা কিন্তু কোনো নেগেটিভ কথা, বিভ্রান্তি ছড়ানোর লাইভ নয়। আমি লাইভটা প্রায়ই করি, সম্পূর্ণ অরাজনৈতিক। এই লাইভটা কোনো রাজনৈতিকভাবে অনেকেই দেখেন, এই লাইভ যা ভিউ হয় আমি দেখি। তো কিছু ক্যান্ডিডেট আছে, তাদের কাজ হচ্ছে তারা কোয়ালিফাই করেনি, কিংবা এই গ্রুপবাজি করাটা আসল লক্ষ্য। বিভিন্ন কমেন্ট দেখলে বুঝতে পারবেন, যত নেগেটিভ কমেন্ট আসবেন তত দেখবেন প্রতিদ্বন্দ্বিতা কমছে। যারা নিয়োগে আসতে পারেনি তারা কিন্তু আপনাকে গ্রুপে, কিন্তু তাদের গ্রুপ আছে আলাদা, তারা কিন্তু আপনার নামে বলতে থাকবে।
তারা অন্য টাইমে বেরোবে না। তাদের মনের যে রাগগুলো আছে, যারা নিয়োগে অংশগ্রহণ করতে পারে না বা কোনো কারণে বাদ চলে গেছে, দেখবেন আমাকে বলে তো কিছু হবে না, সবগুলো তো সংগঠন ভিত্তিক প্রত্যেকের সিদ্ধান্ত অনুযায়ী হয়। বিদেশি কাজীকে বাজে কথা বলে কি হবে? তো দেখবেন এরকম গ্রুপে কিন্তু বলবে। আমি বেসিক্যালি কারণ নাম বলছি না, কারণ অনেকে লাইভ দেখছেন। আমার প্রশ্নভুল মামলা থেকে শুরু করে 23-25 থেকে শুরু করে এনআইএস থেকে শুরু করে 22-24 থেকে শুরু করে আমার কারোর প্রতি ব্যক্তিগত কোনো রাগ নেই, এই বুকে হাত দিয়ে বলছি, কোনো রাগ নেই। যা অনেকেই যারা কথা মানে আছে আমাদের সাথে কথা হয়, কোনো রাগ নয়, কোনো বিরোধিতা নেই। আমিও মনে প্রাণে চাই প্রত্যেকে এই দীর্ঘদিন পর নিয়োগ হচ্ছে, প্রত্যেকেই যোগ্য সম্মান পাক। সবচেয়ে খারাপ লাগে 18-20 সেশনের ডিএলএড যারা তারা 18 সাল থেকে তারা বসে বসে 18 গেল, 19 গেল, 20 গেল, 21 গেল, 22 গেল, 23 গেল, 24 গেল, 25 গেল, 26, 9 বছর। এই সময় মানুষের জীবন তো একটা, বলুন, মানুষের জীবন একটা। তো আমরা কি পরে কি এই জীবন নিয়ে আর আসতে পারবো পৃথিবীতে? আমরা ভাবো না একটু সাইকোলজি, প্রত্যেকে তো সাইকোলজি নিয়ে আপনারা পড়েছেন, সমকালীন শিক্ষা, তারপর সাইকোলজি, শিশু মনস্তত্ত্ব, শিক্ষাবিজ্ঞান, ডক্টর দেবাশিস পালের বই পড়েছেন যারা কেউ উত্তীর্ণ আছেন। সাইকোলজি কি বলছে? আপনি কি এই অবস্থায় আর পৃথিবীতে আসতে পারবেন? আর কিন্তু পৃথিবীতে আসতে পারবেন না। তো এই জায়গাটা কেন ছাড়বেন? অনেকেই চিন্তিত আছেন, অনেকেই এখনও লেগে থাকেন যে দাদা শূন্যপদ বাড়বে তো, কিছু শূন্যপদ না বাড়লে কিন্তু হবে না। আর কিছু স্কোর যারা রয়েছে তারা এই যে হাই স্কোর, তারা একটা গ্রুপ খুলে নেয়, তারা আর সেইভাবে যোগাযোগ, মাঝে মাঝে কথা বলে যোগাযোগ রাখে না। তারা ভেবে নিয়েছে এইভাবে হয়ে যাক, দ্রুত বাড়ুক না বাড়ুক হয়ে যাক, আমরা গিয়ে দাঁড়াবো, 2-3 পাবো, আমাদের হয়ে যাবে। কিন্তু বাকি আছে অনেক কিছু সামনের দিনে আছে। তো 12-13 তারিখ নাগাদ ইন্টারভিউ শুরু হবে বলে আমার মনে হয় না। যারা বলছে অনেকে যে 12-13 তারিখে ইন্টারভিউ শুরু হবে, আমার মনে হয় না। হ্যাঁ, আমার মনে হয় না 12-13 তারিখ শুরু হবে, এটা কথা। আর কথাই আমরা করছে না। গৌতম বাবু তার দেখা করছেন না, আর কিছু বলার নেই ওনার। বছরে ন্যূনতম 2 বার নিয়োগ, কোনো টেট পাস বসে থাকবে না। সামনের দিনে প্রাইমারি পর্ষদের সামনে বড় এলইডি স্ক্রিন লাগানো হবে কয়েক মুহূর্তের জন্য, যে এখানে কোনো টেট পাস বসে থাকবে না, বছরে 2 বার নিয়োগ কোথায় হলো? আমরা তো সব তো দাঁড়িয়ে আছি। ব্রহ্মা মণ্ডপ দাদাদের বলি, যারা আড়াল থেকে খুব কথা বলে, এটা তাদের বিরাট পরিবর্তনের জন্য আসুন না। মানুষ বলবে, এই সোশ্যাল মিডিয়াতে ভালো কথা বললেও এক শ্রেণীর বিরোধিতা করবে, খারাপ কথা বললেও এক শ্রেণীর সাপোর্ট করবে। এটা একদম হয়েই আসছে। এটা আমি দেখে আগে অতটা আমার খারাপ লাগতো, কিন্তু আস্তে আস্তে বুঝে গেছি যে কিছু ব্যাঙ আছে, বর্ষা হবে বা বর্ষা হতে পারে, সেই সময়টা গর্ত থেকে বেরিয়ে আসবে, কিছুক্ষণ ডাকবে, বর্ষা নেমে যাবে, কিছুক্ষণ ওর মধ্যে এই কন্ট্রোভার্সি যতক্ষণ হবে ততক্ষণ থাকবে বাইরে, তারপর তারা আবার গর্তে ঢুকে যাবে। এই আবহাওয়ায় লাইভ করার ক্ষমতা কার আছে বলুন তো? কিন্তু আমার লাইভ কোনো সরকারের বা কোনো রাজনৈতিক দলকে নিচু করা বা কাউকে সুবিধা করা দেয় এটা নয়। আজ কেউ যদি আমার সামনে বসে, সে মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, আমি একদম নির্দ্বিধায়, কোনো ভয় ডরহীন, সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে তুলে ধরতে পারবো। মাত্র 2 মিনিট সময় দিতে হবে, আমার ভয় লাগবে না। ও প্রধানমন্ত্রীর সামনে গেলেও ভয় লাগবে না, মুখ্যমন্ত্রীর সামনে গেলেও ভয় লাগবে না। সেই জায়গা অনেকটাই পেরিয়ে এসেছি। মুখ্যমন্ত্রীর সামনে বলতে বলুন 2 মিনিটে শেষ করবো আমাদের বঞ্চনার কথা, প্রধানমন্ত্রীর সামনে বলতে বলুন 2 মিনিটে শেষ করবো, পুরোটাই বঞ্চনার কথা। বঞ্চিত করে তো রাখা হয়েছে, কেন 7 মাসে সুযোগ হয়নি ইন্টারভিউ শেষ করার? এটা আপনাদের প্রতিবাদ মনে হয় না চোখে আঙুল দিয়ে দেখাতে, যে শেষ করতে পারলেন না কেন আপনারা? প্রাইমারি পর্ষদ, বিকাশ ভবন, কাদের জন্য এগুলো কাদের জন্য এগুলো? আপনার কি মনে হয় যে গোটা ওয়েস্ট বেঙ্গলে 13,000 ভ্যাকেন্সি আছে মাত্র? এটা কি মনে হয়? আমরা মনে হয় যে গোটা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 13,000 লোক রিটায়ার করেছে মাস্টার? ভ্যাকেন্সি থাকে, ভ্যাকেন্সি একটা হাইট ভ্যাকেন্সি থাকে। দেখুন সামনের দিনে কি হবে, সামনের দিনে কিভাবে বাড়াবে। সরকার পোস্ট তৈরি করতে পারে, স্যাংশন দেখাতে পারে, কারণ প্রাইমারিতে অলরেডি 5ম শ্রেণী যুক্ত হয়েছে, সেটা দেখিয়ে অলরেডি মেরিট লিস্ট বের হওয়ার আগে কিন্তু ভ্যাকেন্সি বের করতে পারে। যেটা বলছিলাম, যখন নোটিফিকেশনটা এলো আমাদের কেমন আনন্দ হয়েছিল। আমি তো শূন্যপদের বিষয়টা আগেই জেনেছিলাম, আমার থানায় তো ধরে রাখা হয়েছিল। তো বারাসাতে যেদিন আন্দোলন করলেন আমরা, আমি তো যেতে পারিনি, আমার যেতে দেওয়া হয়নি। আমি থানায় বড়বাবুদের কাছ থেকে জেনেছিলাম যে আপনাদের এই শূন্যপদটা দিচ্ছে, তখন কিন্তু আমার চোখে জল এসেছিল, আমার কিন্তু কষ্ট লেগেছিল। একদিকে আনন্দ হচ্ছিল যে ইন্টারভিউটা এসছে, কিন্তু একদিকে এই 48,000 ক্যান্ডিডেট যারা চাকরি পাবে না, সেটা আমি তার মধ্যে থাকতে পারি, আপনিও থাকতে পারেন।
কিন্তু আমরা চেষ্টা করবো যাতে না থাকে। কিন্তু এক শ্রেণীর বাবা মায়ের ছেলে তো থাকবে, এক শ্রেণী আমার ভাইয়েরা বোনেরা তো থাকবে। বলুন, যারা নেগেটিভ কমেন্টগুলো করছে এরা কিন্তু এরা কিন্তু ইন্টারভিউ দিতে পারেনি বা ইন্টারভিউ দিতে পারবে না। মনের যত রাগ আছে বিদেশ গাজীকে এখানে বলে বেরিয়ে যাচ্ছে, সুন্দরভাবে মানে ফুটিয়ে তারা কথা বলে কিন্তু বেরিয়ে যাচ্ছে। যেদিন নোটিফিকেশান এসেছিল ভালো লেগেছিল, ভালো মানে নিজের মন থেকে বোঝা গেছিল যে ভালো, কিন্তু ভ্যাকান্সির কথা শুনে মনটা খারাপ হয়ে গেছিলো। আমি থানায় বসেই খবর পেয়েছিলাম, তার কয়েকদিনের মধ্যে নোটিফিকেশান এলো। যে কথাটা বলছিলাম তখনই ভালো লাগবে যখন দেখবেন যে এত নম্বরে আপনার নামটা আছে, 72 নম্বরে গিয়ে আপনার নামটা আছে, আপনার 1015 গিয়ে আপনার নামটা আছে, আমার নামটা আছে, তখন কিন্তু আনন্দটাই কিন্তু তখনই কিন্তু এই যে মাথার চাপ, এই যে মাথার যে চাপ আছে এটা সব আউট হয়ে যাবে। যে ডিপ্রেশন আছে, যে হতাশা আছে, যে অবসাদ আছে, তখন কিন্তু বেরিয়ে যাবে সব মাথা থেকে। কোনো রোগ, মানসিক কোনো রোগ আপনার সেই মুহূর্তে থাকবে না। এই লাইভ দেখে হয়তো যারা ইন্টারভিউ দেবেন বা এই প্রসেসে আছেন তাদের ভালো লাগছে। দেখুন, আমি সব পয়েন্টগুলো দুটো করে বিচার করি। তো এই যারা টেট পাস করে আছেন, যারা ইন্টারভিউ দিয়েছেন বা দেবেন, তাদের কিন্তু আনন্দ হচ্ছে, কথাগুলো শুনে কিছুটা হলেও আপনাদের ভালো লাগছে। কিন্তু যারা বিএড তারা বাদ চলে গেছে, তাদের কিন্তু মনটা খারাপ লাগছে যে ডিএলএডটা যদি করে নিতাম। যারা এনআইএস, যারা সবাই বাদ যাচ্ছে না, যারা এনআইএস বাদ গেছে বা যাবে বা যাচ্ছে এরকম ধরনের, তাদের কিন্তু খারাপ লাগছে। 23-25 তাদের কিন্তু খারাপ লাগছে, এটা কিন্তু খারাপ লাগে। 23-25 অনেক ছেলেদের সাথে আমার কোর্টে দেখা হয়েছিল, কেউ বোঝে, কেউ আমার উপরে এগিয়ে আসলো, রাগঝাক দেখাচ্ছে যে তোমাদের জন্য এই অবস্থা। আবার কেউ এগিয়ে এসে বললো বিদেশ দ্বারা কী করবে, সবাই চাইবে কম্পিটিশন কমুক। ভালো মন্দ সকলেই মিলে কিন্তু আমরা মানুষ, মোহিত আমরা ছিলাম। কেউ রেগে এসে আমাদের দিকে এগিয়ে আসছে ঝামেলার মতো করে। আবার একটা ছেলে এসে দিলাম ঠান্ডাভাবে বলল যে বিদেশ দা তোমাদের কী বল, সবাই তো চায় কম্পিটিশন কমুক। সেও বাড়িতে গিয়ে কল করলো, বাড়িতে বাবার কাছে কল করছে, বাবা হলো না, আমরা জিততে পারলাম না 23-25। তার এই কথাটা শুনে আমারও কষ্ট লাগছিল। কিন্তু কী করবো, প্রত্যেকে নিজের জায়গা থেকে এই কম ভ্যাকেন্সি, যদি ভ্যাকেন্সিতে 50,000 থাকতো, 8,000-10,000 আরও ঢুকলে অসুবিধা ছিল না। কিন্তু ভ্যাকেন্সিটা অনেকটাই কম। যারা দীর্ঘদিন ধরে রাজপথে পড়ে থেকেছে, যারা ধর্ণা করেছে, যারা নবান্নে গেছে, যারা এপিসি ভবনে গেছে, যারা বিকাশ ভবনে গেছে, তারাই তো বাদ চলে যাবে। এই প্রশ্নভুল মামলা হাজার হাজার পিটিশনাররা আছে, অনেকে পরিচিত আছেন, তারা কিন্তু এই লাইভটা শুনলে তাদের ভালো লাগবে না। দুটো একটা কথা বলে সবাই না, মেন্টালিটি আমি বললাম না, ভালো মানুষ খারাপ মানুষ মিলেই মানুষ। অনেক ভালো মানুষ রয়েছে, অনেক, পৃথিবীতে ভালো মানুষ না থাকলে হয়, পৃথিবীতে প্রচুর ভালো মানুষ আছে যারা অন্যকে দেখে তারা খারাপ লাগে না, তারা তাদেরকে আরও ইন্সপায়ার করে। যাই হোক, যারা টেট উত্তীর্ণ যারা আছেন এবং ডিএলএড করে রেখেছেন আগের থেকে, টেট উত্তীর্ণ প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, দেখুন নিজের জায়গায় সরে দাঁড়াবেন না, চেপে যাবেন না। কাশ্মীরা লাইভ দেখছে প্রথম থেকে, পূর্ব বর্ধমানের, ও সপ্তাহে 1-2 বার করে ও মেসেজ করে, বিদেশ দাদা কী হলো বলুন, শূন্যপদ কি বাড়বে? ওর কিন্তু স্কোর যা আছে আমি শুনেছি খারাপ না। বেশ কয়েকবার কিন্তু আন্দোলনে এসছে হাজব্যান্ডকে সাথে করে নিয়ে, বেশ কয়েকবার থানায় থেকেছে। বারবার একটাই প্রশ্ন, যে শূন্যপদ কি বাড়বে, ওই একটাই প্রশ্ন। কারণ সবাই ভয়ে ভয়ে আছে, পারবো তো, নামটা দেখতে পাবো তো, এতদিন অপেক্ষা করার পর নামটা পাবো তো। এই সদানন্দ বর্ষা, কাশ্মীরা বা যারা যারা আছে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকেই। দেখুন, যে আপনার বান্ধবী হোক, বন্ধু হোক, যদি চাকরি না পান না, কেউ পাশে থাকবে না। এখানে 1:1 লড়াই, কিন্তু শূন্যপদটা বাড়াতে হবে, ভ্যাকেন্সিটা বাড়াতে হবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আমি। আপনার যে বান্ধবী যে কথা বলছে, আপনি চাকরি না পেলে সেই বান্ধবীও কিন্তু কথা বলবে না। কারণ এতদিন অপেক্ষা করার পর, এত ডিলে করার পর, এতদিন ঝুলে থাকার পর নিয়োগ বা মেরিট লিস্ট বের হবে, সেইখানটা আমার নামটা আপনি দেখতে চাইবেন না। আমি তো আমার নামটা দেখতে চাইবো না। বিহারে যেমন নিয়োগ করে দিচ্ছে, ভ্যাকেন্সি পড়ে থাকছে। আজকে 42,000-এর মতো নিয়োগ হয়েছে 2016 সালে। আজকে আমাদের হলো না, 45,000 দিলে তো হয়ে যেত, 35,000 দিলেও তো ম্যাক্সিমাম বেরিয়ে যেতাম। আর প্রত্যেকেরই যোগ্যতা আছে, প্রত্যেকেই টেট উত্তীর্ণ, ডিএলএড রয়েছে, প্রত্যেকেই যোগ্যতা রয়েছে। এটা তো ফ্রেশাররা কেউ আসে না যে গ্রুপ ডি গ্রুপ সি তারা পরীক্ষা দিতে আসছে। দেখুন, এরপরে কিন্তু পরিষ্কার কথা বলছি, কে আগের বিদেশ গাজীকে আর দেখতে পাবেন না। এরপর লড়াকু বিদেশ গাজী দেখতে পারবেন,
যতক্ষণ না পর্যন্ত শূন্যপদ বাড়ছে, আগের মতো এই অনুনয় বিনয় করে আর হবে না। আমার উপর এক শ্রেণীর মানুষ রাগ আছে, রাগ থাকবে, সেসব মানুষ আবার তারা লাইভটাও কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, এটাও ঠিক। আগে আমরা প্রতিশ্রুতিটা পেয়ে আমরা আকাশে ভেসেছিলাম আনন্দে, আমরা ভাবিনি যে এইভাবে ঝুলে যাবে, কিন্তু এবার আর প্রতিশ্রুতি নয়। আমি সত্যি কথা বলছি, আপনারা যদি প্রত্যেকে পাশে থাকেন, স্বতঃস্ফূর্তভাবে পাশে থাকেন, কোনো কন্ট্রোভার্সি ছাড়াই, তাহলে কিন্তু সামনের দিনে গৌতম বাবুকে নিচে নামাবো, কথা দিলাম, নিচে আমাদের সাথে কথা বলতে হবে। এইটা আমি শেষ কথা বলে দিলাম, বলে শেষ করলাম। আমি চোখে চোখে কথা হবে যে আপনার এটা কেন হলো না, কেন হলো না, এটা কেন হলো না। 29শে সেপ্টেম্বর, আর সে ওদিকে 29শে সেপ্টেম্বর 2023 সাল মনে আছে? এই 2023 সাল, 2022 সাল 29শে সেপ্টেম্বর প্রথম নোটিফিকেশান আসে, 25শে সেপ্টেম্বর প্রথম নোটিফিকেশান আসে টেটের। সেখান থেকে এই জায়গাটা পড়ে আসি আমরা 25শে সেপ্টেম্বর 2022 সাল। আমাদের কোনো সময়ের মূল্য নেই, কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই, কোনো জীবন যৌবন কোনো কিছুই নেই, কেউ দেবে না। লড়াই করেছিলাম, সংঘবদ্ধতা একসাথে করে রেখেছিলাম, তাই শিক্ষামন্ত্রীর মুখের সামনে সাংবাদিকরা প্রশ্ন করতে পেরেছিল যে 50,000 কেন দিচ্ছেন না। তারা বিধানসভায় তারা দীর্ঘক্ষণ আন্দোলন করলো, করে এখন শিক্ষামন্ত্রীর বাড়িতে গেল সন্ধ্যাবেলা। এবি আনন্দের মতো বড় বড় চ্যানেল সেগুলো লাইভ দেখানো হয়েছে। আমার লাইভ দেখেন না, অনেকেই লাইভ দেখেন, সব কিছু লক্ষ্য রাখেন, যার ফলেও যে শুনেও যদি কেউ না শোনার মতো কথা বলেন, তাহলে আপনি কি করবেন বলুন দেখি, কি করবেন বলুন দেখি। এটা ব্যাপার নয়, সামনের দিনে ভালো কিছু করতে হবে। আপনার যে বন্ধু চাকরি পেয়েছে, সেই বন্ধু কিন্তু আপনার কথা শুনবে না, কিন্তু আপনার নামের পাশে যখন স্ট্যাম্প পড়ে যাবে 2026-এ গেল, এই 26-এর শেষে খুব সম্ভব, বা মাঝামাঝিতে যখন আপনার নামের পাশে স্ট্যাম্পটা পড়বে, আপনি 27 সালে যখন নির্বাচন হবে দেখবেন আপনিও আপনার জায়গা দেখাবেন যে আমি পোস্টালেতে ভোট। নিজের জন্য লড়াইটা করছে, কে হাসবে কে উপহাস করবে তারাও কিন্তু দেখছে না, তার কিন্তু ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য সে সব কিছু করে যাচ্ছে। সুতরাং আপনার জায়গাটা আপনি কেন ছাড়বেন? মুখ লুকিয়ে শুধু হাসবেন বা কাঁদবেন, বা অন্যের মানে কেউ যাতে না বুঝতে পারে সেই অবস্থায় কাঁদবেন, চোখে জল ফেলবেন, কেউ দেখবে না। জীবন কিন্তু একটা বয়স বাড়ছে। আমি বলো না, লাইভ যারা পিছনে বলবে, বাজে কথা বলবে, কন্ট্রোভার্সি করবে, সমালোচনা করবে, তারাও কিন্তু লাইভটা একবার দেখে নেয়। যে চাকরি পেয়েছে সে আপনার অবস্থাটা বুঝতে পারবে না, খুব কম সংখ্যক মানুষই বুঝতে পারে, আপনাকে জ্ঞান দিয়ে যাবে শুধু। হয়তো 2 নম্বর 5 নম্বরের জন্য আপনি সেই টেটটা পাস করতে পারেননি। আর 2014 টেট তো আমরা জানি, আবার এই নিয়ে বললে আবার অনেকে করবে, সোনার চামচ নিয়ে জন্মেছে। যারা একটু বুদ্ধিমান প্রত্যেকেই বেরিয়ে গেছে, নেই আর কেন তেমন কেউ। আবার প্রশ্ন বলবো, আমরা কিছু পাস করলে করতে পারে, কি সিদ্ধান্ত নিচ্ছে জানি না। তবে আমাদের ন্যায্য দাবি, অধিকারের দাবিতে আন্দোলন যদি বসে থাকা যায়, আন্দোলন যদি রাত কাটানো যায়, যে কোনো পরিস্থিতিতে গেলাম উঠে আসলাম 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে, তাহলে সেই আন্দোলন কিন্তু সেই আন্দোলনে ফল পাবেন না। যতক্ষণ না পর্যন্ত আপনারা আমাদের নিয়ে নোটিফিকেশান না দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়ে আলোচনা লিখিত কোনো কিছু না প্রকাশ করছেন, আমরা এখান থেকে উঠছি না। আন্দোলন হয়েছে এর আগে, এই মানে যখন করেছিলাম, মানে যখন আমরা ধর্ণা করেছিলাম, আমাদের বলা হলো যে গৌতমবাবু আপনাদের সামনে, ধর্ণার শেষ দিনে, যে গৌতমবাবু আপনাদের সামনে বলবেন, আপনাদের মাইক্রোফোনের সামনে বা সাংবাদিকদের সামনে। আইপিএস বলে আমাদের আইপিএস একজন ম্যাডাম এসেছিলেন, আমরা আন্দোলন করেছিলাম সেদিন, করে আমাদের বসানো হয়েছিল এপিসি ভবনের ওই করুণাময়ী বাস স্ট্যান্ডের ওখানে। আমরা সেক্টর 5 থেকে ছুটতে ছুটতে ওখানে এসেছিলাম, ধর্ণা না, একটা মিছিল বা একটা অন্য ধরনের আন্দোলন। তো ম্যাডাম এসে বললেন আপনাদের সাথে গৌতমবাবু পুরো ক্যামেরার সামনে কথা বলবেন, বলে ম্যাডাম আমাদেরকে পাঠালেন। প্রাইমারি পর্ষদে যাওয়ার পর তখন উল্টো কথা বলছেন পুলিশে, যে কোনোভাবেই উনি ক্যামেরার সামনে কথা বলবেন না। এটাও কিন্তু একটা অভিজ্ঞতা আমাদের তুলে দেওয়া হলো, আমরা উঠে গেলাম সেই বুঝে, কিন্তু সবাই বাড়ি যাওয়ার পর, মানে এলোমেলো হয়ে যাওয়ার পর আমাদের বলা হলো যে ক্যামেরার সামনে উনি কোনো কথা বলবেন না। তো এইগুলো একটা অভিজ্ঞতা তৈরি হলো। সব মিলিয়ে সামনের দিনে অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে। শিবরাত্রি 9টা বলার কথা, 9:30 বাজতে গেল। প্রত্যেকেই তৈরি থাকুন, এই সময় ছুটির সময় হয়তো পড়াশুনো করে এগিয়ে রাখুন। সামনের দিনে ভ্যাকান্সি বৃদ্ধি হলে সবাই অন্তত স্যাটিসফাইড থাকবেন যে আমারটা হবে, সেই ইন্টারভিউ একটু ভালো হোক বা খারাপ হোক। প্রত্যেককে শুভরাত্রি, ভালো থাকবেন।